খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে আমি স্বপ্না ম্যাডাম তোমাদের স্বাগতম জানাই। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি সবসময় ক্লাসের শুরুতে তোমাদের একটি কথা বলে থাকি যে কোভিড-19 সংক্রমণের কারণে তোমরা যে বাসায় আছো, তোমরা কিন্তু এই সময়টাকে তোমরা নষ্ট করবে না, তোমরা এই সময়টাকে কাজে লাগাবে, নতুবা কিন্তু তোমরা পরবর্তীতে তোমাদের সিলেবাস তোমরা কমপ্লিট করতে পারবে না। তোমাদের দেখা যাবে যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান যখন খুলবে, তারপরে দেখা যাবে যে তোমাদের হয়তো কিছুদিন সময় দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য, তারপর দেখা যাবে তোমাদের পরীক্ষার ডেট চলে আসবে। এই কথাটা তোমরা সবসময় কিন্তু মনে রাখবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনায় যাই। আমি তোমাদের যেই বিষয়টা পড়াই, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এই বিষয়টার যে টপিক্সটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, তা হচ্ছে 1970 সালের নির্বাচন। আজকে আমি আলোচনা করব 1971 সালের অসহযোগ আন্দোলন। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রথম সাময়িক পরীক্ষা হয়েছিল আমাদের প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত। তারপরে কিন্তু কলেজ খোলা অবস্থা আমার কিন্তু সিলেবাস অনেকখানি কমপ্লিট হয়ে গিয়েছিল, প্রায় শেষের প্রতি আমি ছিলাম। কিন্তু তারপরেও আমি ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করেছি এ কারণে, এবং ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো তোমাদের লেকচারগুলো পোস্ট করছি যে তোমরা যেন বুঝতে পারো। এবং তোমরা যদি ধারাবাহিকভাবে তোমরা লেকচারগুলো যদি না শোনো, তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে তোমরা যদি গত যে লেকচারটা ছিল 1970 নির্বাচন, সেটা যদি না শুনে থাকো, আজকে কিন্তু তোমাদের বুঝতে আবার একটু কষ্ট হবে। তাহলে আসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। 1971 সালের অসহযোগ আন্দোলন। 1970 সালের নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের বিজয় অর্জিত হয়। 1970 সালের নির্বাচনে যে শুধু আওয়ামী লীগ যে শুধু জাতীয় প্রাদেশিক পরিষদে জয়লাভ করে সেটা না, এই নির্বাচনে বাঙালি জাতীয়তাবাদের বিজয় অর্জিত হয়। বাংলার জনগণ একচেটিয়াভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে 6 দফার প্রতি অখণ্ড সমর্থন প্রদান করে। 1970 সালে নির্বাচনের এই গণরায়কে বানচাল করার জন্য ইয়াহিয়া ভুট্টো ষড়যন্ত্র শুরু করে। জেনারেল ইয়াহিয়া আলাপ আলোচনার মাধ্যমে বাঙালিদের স্বায়ত্তশাসনের দাবি মেনে নিতে এবং শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অনিচ্ছুক। এতে বাঙালি এবং পশ্চিম পাকিস্তানিদের মধ্যে আপোষ রফার যে পথ, সেটা কি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। এমনই এক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 3রা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন। আর অসহযোগ আন্দোলনকে গতিবেগ দান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ। অতঃপর দেখা যায় যে পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের নিধন যজ্ঞের যে তাদের যেটা নীল নকশা, এটা কার্যকর করে 25শে মার্চের অপারেশন সার্চলাইট। আমি একটু তোমাদের সংক্ষেপে আমি 71 অসহযোগ আন্দোলনের যে প্রাথমিক অবস্থাটা আমি তোমাদের সেটা বললাম। অসহযোগ আন্দোলন বাঙালিদের ঐতিহাসিক যে সশস্ত্র যে মুক্তিযুদ্ধের যে সূচনা পর্বটা, এটা কিন্তু সূচনা পর্বটাই হচ্ছে অসহযোগ আন্দোলনের মাধ্যমে। এবং নির্বাচনের ফলাফলের ভিত্তিতে যে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল যে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে ক্ষমতাসীন যে সামরিক স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খানের অযথা গড়িমসি, প্রতারণা এবং পাকিস্তান পিপলস পার্টির সভাপতি জুলফিকার আলী ভুট্টোর যে অসহযোগিতা, এগুলোই ছিল অসহযোগ আন্দোলনের প্রধান কারণ। এখন আমরা 1971 সালের যে শুরু থেকে যে ঘটনাবলীগুলো, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব।
জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদের 1970 সালের যে জাতীয় পরিষদ প্রাদেশিক পরিষদে যে নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল দেখে পাকিস্তানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিস্মিত হন। তারা আশা করেনি যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ এত আসন লাভ করবে। পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানান। কিছুক্ষণ আগে বলেছি, ভুট্টো ঘোষণা করেন যে পূর্ব পাকিস্তানের কাছে পাকিস্তানের ক্ষমতা দেওয়া যাবে না। তিনি জানিয়ে দেন প্রয়োজনে 2 জন প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে বুঝতে পেরেছো তোমরা বিষয়টা, যে 1970 সালের জাতীয় এবং প্রাদেশিক পরিষদের ফলাফল তারা আসলে মেনে নিতে পারেনি। তারা বুঝতে পারেনি যে আওয়ামী লীগ এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, এবং তারা জুলফিকার আলী ভুট্টো বলেন যে প্রয়োজনে 2 জন প্রধানমন্ত্রী হবে, কিন্তু পূর্ব পাকিস্তানের কাছে ক্ষমতা দেয়া যাবে না। পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 1971 সালের 13 ফেব্রুয়ারি ঘোষণা করেন 3রা মার্চ 1971 সালের পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন বসবে। জাতীয় পরিষদের অধিবেশন ঘোষণা প্রচারের পর জুলফিকার আলী ভুট্টো ষড়যন্ত্র করতে শুরু করেন। আমার ষড়যন্ত্রটা তখন থেকেই শুরু। অধিবেশন যাতে বসতে না পারে সেজন্য ভুট্টোর নিজের বাড়ি পশ্চিম পাকিস্তানের লারকানাতে ইয়াহিয়া খান সহ সেনাবাহিনীর বড় বড় জেনারেলদের পাখি শিকারের আমন্ত্রণ জানায়। পূর্ব পাকিস্তানের কোনো নেতার কাছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব না দেওয়ার সলা পরামর্শ করা হয় ওই পাখি শিকারের নাম করে। ভুট্টো ছিলেন পাকিস্তানের একসময়ের পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীতে পাকিস্তান পিপলস পার্টির প্রধান। তিনি ঘোষণা করেন যে পশ্চিম পাকিস্তান থেকে কেউ পূর্ব পাকিস্তানে অধিবেশনে যোগদান করতে পারবে না, এবং যদি কেউ অধিবেশনে যোগদান করে তাহলে সেই পরিষদ ভবন হবে কসাইখানা। এবং ভুট্টোর এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আবার 1 মার্চ তিনি আবার ঘোষণা করেন যে 3রা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হলো। তাহলে আমরা দেখতে পেলাম যে যেখানে উনি 13 ফেব্রুয়ারি ঘোষণা করেছিলেন 1971 সালে 13 ফেব্রুয়ারি ঘোষণা 3রা মার্চ জাতীয় পরিষদ অধিবেশন বসবে, কিন্তু ভুট্টোর কথা শুনে উনি 1 মার্চ আবার ঘোষণা করলেন যে 3রা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হলো। ইয়াহিয়ার এই ঘোষণার বিরূপ প্রতিক্রিয়া হয় কোথায়? পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানবাসী বিক্ষোভে ফেটে পড়ে। শেখ মুজিবুর রহমান তখন 2রা মার্চ ঢাকায় এবং 3রা মার্চ সারা প্রদেশে উনি হরতাল রাখেন। 1971 সালের 2রা মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন যে সরকারি যারা কর্মচারী ছিল তখন পূর্ব পাকিস্তানে, তারা যেন এই পূর্ব পাকিস্তানের যে বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে তারাও যেন এই ষড়যন্ত্র ব্যর্থ করার জন্য যেন তারাও সহযোগিতা করেন। 2রা মার্চ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রাঙ্গণে এক সভার আয়োজন করে এবং উক্ত সভায় তারা সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে এবং জাতীয় সঙ্গীত 3রা মার্চ পল্টন ময়দানে ছাত্রলীগের জনসভায় স্বাধীন বাংলাদেশের ইশতেহারও পাঠ করা হলো এবং জাতীয় সঙ্গীত হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি নির্বাচন করা হলো। এই 2রা মার্চ এবং 3রা মার্চের ফলে হরতালের ফলে কি হলো? সকল সরকারি কর্মকাণ্ড অচল হয়ে পড়ে এবং পূর্ব পাকিস্তানের সাথে সারা
পুরো সারা বিশ্ব সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং পশ্চিম পাকিস্তানের সাথে তো বিচ্ছিন্ন হয়, এবং পুরো সারা প্রদেশের সাথে, তখনও পশ্চিম পাকিস্তানের সাথে বিচ্ছিন্ন হয়নি, কিন্তু সারা বিশ্বের সাথে তখন কি হয়, বিচ্ছিন্ন হয়ে পড়ে। কোনো ছাত্র এবং শ্রমিক সংগঠন স্বাধীনতা ঘোষণার দাবি করেন। পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ৩রা মার্চ 1971 সালের পল্টন ময়দানে এক জনসভায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করেন। ২রা মার্চের হরতালের সময় পুলিশের গুলিতে 2 জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হয়, এবং সেই 2 জন নিহত হলে এবং কয়েকজন গুরুতর আহত হলে শেখ মুজিবুর রহমান ওই দিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা প্রকাশ করেন, এবং 7ই মার্চ পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে কি ছিল? কর্মসূচিতে ছিল যে প্রতিদিন 6 মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল 6টা থেকে বেলা 2টা পর্যন্ত প্রদেশব্যাপী হরতাল, এবং 7ই মার্চ বেলা 2টায় রেসকোর্স ময়দানে জনসভা। এবং উনি বলেন যে যতক্ষণ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর না করা হবে ততক্ষণ উনি মানে সকল ধরনের ট্যাক্স প্রদান বন্ধ রাখার জন্য উনি জনগণকে নির্দেশ দেন। বঙ্গবন্ধুর ডাকে একদিকে পূর্ব বাংলা অসহযোগ আন্দোলন চলে, অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে দেখা যায় যে দেশের সর্বত্রই বিচ্ছিন্নভাবে নানান ঘটনা ঘটতে থাকে, অর্থাৎ তাদের সেনাবাহিনীর গুলিতে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক লোকের মৃত্যু হয়। এই সবকিছুকে উপেক্ষা করে ছাত্র জনতা সব বাধা উপেক্ষা করে স্লোগান দিতে থাকে, জয় বাংলা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। সরকারি কর্মকর্তা কর্মচারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারের আদেশ উপেক্ষা করে রাস্তায় নেমে আসে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। জয়দেবপুর, খুলনা সহ বিভিন্ন জায়গায় ছাত্র জনতার মিছিলে সেনাবাহিনী, ইপিআর, পুলিশ গুলি বর্ষণ করে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে শত বাধা উপেক্ষা করে জনতার মিছিল ঢাকার রাজপথ দখল করে রাখে। বঙ্গবন্ধুর 32 নম্বর ধানমন্ডির বাড়ি পরিণত হয় পূর্ব পাকিস্তানের কর্মপরিচালনার কেন্দ্রবিন্দুতে। বুঝতে পেরেছো তাহলে তোমরা? এবং প্রতিদিন হাজার হাজার জনতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশের অপেক্ষায় থাকে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে অসহযোগ আন্দোলন কার্যত তখন পশ্চিম পাকিস্তান থেকেও তখন বিচ্ছিন্ন হয়ে যায়, এবং পূর্ব পাকিস্তানের অঘোষিত প্রধানমন্ত্রী হিসেবে শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশ পরিচালিত হতে থাকে। এই অবস্থায় তখন ইয়াহিয়া খান 1971 সালের 6 মার্চ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে উনি 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেন। 6 মার্চ ইয়াহিয়া একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিবর্তন সাধন করেন। তিনি কঠোর প্রকৃতির সামরিক অফিসার জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন, যা ছিল পূর্ব পাকিস্তানিদের জন্য সবচেয়ে বেশি দুঃখজনক। শুধু তাই নয়, উনি আলোচনার অন্তরালে পশ্চিম পাকিস্তানিরা যা করলেন যে
পশ্চিম আলোচনা অন্তরালে শাসক গোষ্ঠী কি করলেন, যে পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি বৃদ্ধি করা শুরু করে দিলেন। অর্থাৎ আমি একটু গুছিয়ে বলি, আলোচনার অন্তরালে পশ্চিম পাকিস্তানি যে শাসক গোষ্ঠীরা তারা পূর্ব পাকিস্তানে সামরিক শক্তি বৃদ্ধি করা শুরু করে। নির্বাচনী ফলাফল ঘোষিত হওয়ার পর থেকেই জাতীয় সংস্থা পিআইএতে করে বেসামরিক পোশাকে পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য নিয়ে আসা হয়। সিনিয়র আর্মি অফিসার ও বড় বড় ব্যবসায়ী সম্প্রদায়ের যে পরিবারগুলো পূর্ব পাকিস্তানে ছিল, তাদের পরিবারগুলোকে কি করা হয়, পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এবং পূর্ব পাকিস্তান থেকে নগদ টাকা প্রচুর পরিমাণে পশ্চিম পাকিস্তানে পাচার করা হয়। এবং তারা গোপনে অস্ত্রশস্ত্র, বিভিন্ন জায়গায় অস্ত্র তারা একত্রিত করতে থাকেন। এই যে পাক বাহিনীর এই প্রস্তুতির পরিপ্রেক্ষিতে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চারদিক থেকে তখন চাপ আসতে থাকে যে বাংলাদেশের জন্য স্বাধীনতা ঘোষণা করা হয়। এবং সেনাবাহিনীর বাঙালি অফিসার ও সৈন্য, পূর্ব পাকিস্তান রাইফেলস, পুলিশ সকলেই শেখ মুজিবকে গোপনে জানান যে স্বাধীনতার ঘোষণা দিলে তারা শেখ মুজিবকে তারা সমর্থন দিবেন। এমনই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে উনি ওনার যে ঐতিহাসিক ভাষণ দেন। পূর্ব পাকিস্তানের 7.5 কোটি জনগণের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে 7ই মার্চ রবিবার বিকাল 3:28 সময় 18 মিনিটের এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। এবং স্বাধীনতার জন্য বাঙালিরা যে কতটা বেপরোয়া ও উদ্যোগী হয়ে উঠেছিল তা 7ই মার্চের সভাস্থল দেখে কি সভাস্থলের জনসমাবেশ দেখেই তা বোঝা গিয়েছিল। এবং এই মহাসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দৃঢ়চেতা নেতৃত্বের পরিচয় দিয়ে ধৈর্য ও সহিষ্ণুতা ভরা বক্তৃতা দিয়ে জাতিকে অহিংস ও অসহযোগ আন্দোলন চালাবার বিস্তারিত দিক নির্দেশনা দেন। উক্ত ভাষণ বিশ্লেষণ করলে আমরা শেখ মুজিবুর রহমানের দুটি উদ্দেশ্য আমরা দেখতে পাই। অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা দেন। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7ই মার্চের ভাষণের মাধ্যমে ইয়া কর্তৃক ঘোষিত যে জাতীয় পরিষদ অধিবেশন যোগ দেওয়ার প্রশ্নে উনি 4টি শর্ত উনি আরোপ করেন। শর্তগুলো কি ছিল? যে অবিলম্বে সামরিক শাসন প্রত্যাহার করতে হবে এবং অবিলম্বে সব সৈন্যবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, এবং যে বিচ্ছিন্ন যে বিভিন্ন জায়গায় যে মানুষদেরকে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, যে সেই প্রাণের সেগুলো সম্পর্কে কি তদন্ত করতে হবে, এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তিনি এই দাবিগুলো উত্থাপন করে আলোচনার পথ উনি উন্মুক্ত রাখেন। তবে এখানে উল্লেখ্য যে এই শর্তগুলো মানলে যে আওয়ামী লীগ 25শে মার্চ আহত যে জাতীয় পরিষদে যোগ দিবে, এমন কোনো নিশ্চয়তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণে দেননি। বরং তিনি বলেছেন যে এই শর্তগুলো গ্রহণ করা হলে তখন বিবেচনা করে উনি দেখবেন যে অ্যাসেম্বলিতে
যোগ দেওয়া যাবে কিনা, বা অ্যাসেম্বলিতে আমরা বসতে পারবো কি পারবো না। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসহযোগ আন্দোলন চলতেই থাকবে বলে ঘোষণা দেন, এবং তিনি ঘোষণা করেন যে আজ থেকে এই বাংলাদেশে কোর্ট কাচারি, আদালত, ফৌজদারি, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। 7ই মার্চ ভিন্ন এক ঘোষণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি পরবর্তী 7 দিন, 7ই মার্চের পর থেকে যে পরবর্তী 7 দিন আন্দোলন চালিয়ে যাবার জন্য 10 দফা কর্মসূচি ঘোষণা করেন। এক স্টেটমেন্টে তিনি বলেন যে সামরিক আইন প্রত্যাহার এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, সেটা আমরা এই অল্প সময়ে আমরা সেটা বলে শেষ করতে পারবো না। এবং বঙ্গবন্ধুর যে 7ই মার্চের যে 10 দফা যে কার্যক্রম, এগুলো আমরা নেক্সট ক্লাসটা আমরা শুধু 7ই মার্চের ভাষণ নিয়ে আমরা আলোচনা করব, এবং 7ই মার্চের সেই ভাষণটাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকিছু নিয়ে, যে নির্দেশনাগুলি, 10 দফা কার্যক্রম, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। জাতির পিতা এও বললেন যে সেই নির্দেশনাসমূহ পালন করে চলার জন্য উনি জনগণের প্রতি উনি উদাত্ত আহ্বান উনি জানান। তিনি ইহাইয়া সরকারকে উনি উদ্দেশ্য করে ওনার বক্তৃতায় বলেন যে আর যদি একটা গুলি চলে, তাইলে আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের প্রতি আমার অনুরোধ রইল যে জনগণের উদ্দেশ্যে যে কথাটা বললেন যে এবং ইহাইয়া সরকারের যদি আর একটা গুলি করে এবং আর যদি একটা লোককে হত্যা করা হয়, তখন উনি যে জনগণকে উনি যেটা বোঝাতে চাইলেন যে তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যখন সমগ্র পূর্ব বাংলা উত্তাল, তখন এবং কি হলো যে ক্ষমতাটা কি হলো, আওয়ামী লীগের হাতে চলে গেল। এমত অবস্থায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান দিশাহারা হয়ে পড়েন। তিনি 15ই মার্চ কয়েকজন জেনারেল সহ ঢাকায় আসেন। উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সমঝোতা করা। 16 মার্চ থেকে 24 মার্চ পর্যন্ত, সংক্ষেপে আমি বলছি যে মুজিব ইয়াহিয়া বৈঠক করেন। 21 মার্চ ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনায় অংশ নেন। ইয়াহিয়া খান 2 প্রদেশের 2 নেতা, পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এবং পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 2 প্রদেশের 2 নেতার মধ্যে আপোষ মীমাংসা করতে ব্যর্থ হন। আসলে এই তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলোচনায় কালক্ষেপণ করে এর অলক্ষ্যে ওনারা কি করছেন যে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে সেনা সদস্য ও সামরিক সামরিক যে ইয়েগুলো সরঞ্জামাদি আনয়ন করছিল। ইয়াহিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের মধ্যে যে সমঝোতায় হোক না কেন, বাস্তব অবস্থা ছিল এই যে সেনাবাহিনী তাদের সব ধরনের যুদ্ধ উপকরণ তারা সজ্জিত করে, অর্থাৎ তারা যুদ্ধের পূর্ব প্রস্তুতি তারা গ্রহণ করতে থাকে। অস্ত্র শস্ত্র গোলা বারুদ নিয়ে MV সোয়াত নামের জাহাজ 3রা মার্চ থেকেই চট্টগ্রামে নোঙ্গরের অপেক্ষায় বঙ্গোপসাগরে অবস্থান করছিল। তাহলে চিন্তা করে দেখো, তাদের এই ষড়যন্ত্রটা অনেক আগে থেকেই শুরু হয়েছিল।
নির্বাচনের 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভের পর থেকেই তারা এই ষড়যন্ত্র করতে থাকে, কিন্তু এই আলোচনা বৈঠক এগুলো ছিল লোক দেখানো। এবং পিআইএ বিমান যুগে আরো ঘন ঘন ফ্লাইটে পশ্চিম পাকিস্তান থেকে বেসামরিক পোশাকে সৈন্য আমদানি করা হচ্ছিল। সৈন্য এবং যুদ্ধোপকরণ বহনকারী C-1306 বিমানগুলো অবতরণ করছিল ঢাকা বিমানবন্দরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইয়াহিয়া খান যেখানে দেন দরবার চালাচ্ছিলেন, অর্থাৎ গণভবন, সে গণভবনের ভেতরেও বাইরেও কিন্তু মোতায়েন করা হচ্ছিল ট্যাঙ্ক বহর। এবং অন্যদিকে যেখানে সেখানে জনতার উপর সেনাবাহিনীর গুলিবর্ষণ চলতে থাকে। পঁচিশে মার্চ সন্ধ্যা গনিয়ে আসার পূর্বেই, অর্থাৎ সন্ধ্যার আগেই প্রেসিডেন্ট ইয়াহিয়া খান উনি কি করেন যে তার সহযোগীদের নিয়ে, মানে দলবল, তার যে একটা দলবল নিয়ে এসেছিল, সেই দলবল সহ উনি কি করেন করাচি চলে যান। এবং যাবার আগে তিনি লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাবার প্রয়োজনীয় নির্দেশ প্রদান করে যান। আর সেই নির্দেশ মোতাবেক 25শে মার্চ রাতে শুরু হয় এক বর্বরোচিত গণহত্যা। ইয়াহিয়া খানের এই সিদ্ধান্ত থেকে এটা স্পষ্ট হয়ে উঠে যে তিনি পূর্ব পাকিস্তানের সংকট নিরসনের জন্য রাজনৈতিক সমাধানে না গিয়ে সামরিক সমাধানের দিকে উনি অগ্রসর হন। He moved towards as military solution of the political problem. 1971 সালের 25শে মার্চ পূর্ব পাকিস্তানের নিরীহ বাঙালিকে হত্যা করার জন্য পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত নীল নকশাকে অপারেশন সার্চলাইট বলে। 25শে মার্চ রাতে ইয়াহিয়া খান এই যে গণহত্যার আদেশ দিয়েই কিন্তু উনি পাকিস্তানে চলে গিয়েছিলেন। এবং উনি এটাও বলেছিলেন যে কয়েক লক্ষ বাঙালিকে হত্যা করো, তাহলে দেখবে যে তারা আমাদের হাত ছেটে খাবে। এই বাঙালিকে হত্যার যে নীল নকশা বাস্তবায়ন শুরু হয় রাত 11টার পর, 25শে মার্চ রাত 11টার পর। প্রথমে পিলখানা ইপিআরকে, তারপরে রাজারবাগ পুলিশ সদর দপ্তর আক্রমণ করা হয়। গভীর রাতে ঘুমন্ত বাঙালি কিছু বুঝতে পারার আগেই কামান, মর্টার ও ভারী অস্ত্র, মেশিন গান দিয়ে নিয়ে নির্বিচারে হত্যা করা হয়। শুধু সাধারণ মানুষকে নয়, সাধারণ মানুষের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সময়ের ছাত্রছাত্রী, শিক্ষক ও কর্মচারীদের নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা নেক্সট ক্লাসটা আমরা 7ই মার্চের উপরে আমি নেক্সট ক্লাসটা তোমাদের 7ই মার্চের উপরে লেকচার দেবো। তারপরের ক্লাসটা আমি 25শে মার্চের উপরে লেকচার দেবো। এত অল্প সময়ে কিন্তু সেই ঐতিহাসিক দিনগুলোর কথা বলে শেষ করা যাবে না। এবং এই হত্যাকাণ্ডে যাতে কোনো সাক্ষী না থাকে তার জন্য বিদেশি সব নাগরিককে দেশ ত্যাগ করতে বা সাংবাদিকদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। তারপরেও সাইমন রিং নামের একজন সাংবাদিক লুকিয়ে গণহত্যার
ছবি তুলে বিশ্বের নানান দেশে পাঠিয়েছিল। অপারেশন সার্চলাইট ছিল পাকিস্তানের পূর্ব পরিকল্পিত গণহত্যার নকশা। 25শে মার্চ রাত 11টার পর পাকিস্তান সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট শুরু হলে পুরো ঢাকা শহর প্রকম্পিত হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে উনি রাত 12টার পর অর্থাৎ 25শে মার্চ রাত 12টার পর অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। পাকিস্তান সেনাবাহিনী বাঙালিদের উপর অতর্কিত আক্রমণ চালাতে গিয়ে তারা তখনও ওই টিএনটি সংযোগটি তারা বিচ্ছিন্ন করতে পারেনি। ফলে বঙ্গবন্ধুর যে শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণাটি দ্রুত ইপিআর এর ট্রান্সমিটারের মাধ্যমে সেটা সম্প্রচার করা সম্ভব হয় এবং সেদিন রাতে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বাধীনতার ঘোষণা করেন, ঘোষণা দেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বকণ্ঠে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন এবং উনি গ্রেপ্তার হওয়ার পূর্বে আরো যেটি একটা গুরুত্বপূর্ণ কাজ করলেন তা হচ্ছে বন্দী হওয়ার পূর্বে চট্টগ্রামস্থ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ হান্নানের নিকট স্বাধীনতার ঘোষণার বাণী প্রেরণ করেন। বাণীটি স্বাধীনতার দলিলপত্রে 3য় খণ্ডে লিপিবদ্ধ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেটার যদি আমরা বাংলা অনুবাদটা আমরা অর্থাৎ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণার বাংলা অনুবাদটি হচ্ছে, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, এই আমার শেষ কথা। যে যেখানেই থাকুক না কেন সকলের প্রতি আমার আবেদন রইল, যার কাছে যা আছে তাই নিয়ে দখলদার বাহিনীর মোকাবিলা করুন এবং বাংলার মাটি থেকে পাক দখলদার বাহিনীকে সমূলে উৎখাত করে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়ে যান। আমরা এত অল্প সময় বারবার একটা আগেও বলেছি যে এত অল্প সময়ের লেকচারে আমি তোমাদের 7ই মার্চ 25শে মার্চ এবং স্বাধীনতার ঘোষণা এগুলো বলে শেষ করা যাবে না। আমরা নেক্সট আমি যেই ক্লাস নেব সেখানে আমি তোমাদের 7ই মার্চ 25শে মার্চ এবং স্বাধীনতার ঘোষণা ডিটেলস আলোচনা করব। এই পাক বাহিনীর এই অঘোষিত এই যুদ্ধের প্রতিবাদে বাংলাদেশে 1971 সালের 26শে মার্চ থেকে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় তা চলে 9 মাস এবং 1971 সালের 16ই ডিসেম্বর 30 লক্ষ শহীদের বিনিময়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ শত্রুমুক্ত হয়ে বিজয় অর্জন করে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করলাম 1971 সালের অসহযোগ আন্দোলন এবং 1971 সালের এই অসহযোগ আন্দোলনের যে দফায় দফায় যে বৈঠক হয়েছে, হ্যাঁ, আরো অনেক ডিটেলস আছে, যার পরে কিন্তু 1971 সালের 25শে মার্চের অপারেশন সার্চলাইট। তোমরা এগুলা বই দেখে এগুলো পড়বে। 30-40 মিনিটের লেকচারে কিন্তু ডিটেলস বোঝানো যায় না, তোমাদেরকে এগুলো নিজে পড়তে হবে, তাহলে তোমরা সুন্দর করে সেগুলা বুঝে যাবে। আর এই টপিকসগুলো যদি তোমাদের বই না থাকে, এখন দোকানপাট সব জায়গায় খুলে গেছে, এখন তোমরা বই একটু কষ্ট হলো
বইগুলো কালেক্ট করার চেষ্টা করবে। আর যাদের একেবারেই বই কেনা সম্ভব হচ্ছে না, দোকানপাট নেই যাদের বাড়ির আশেপাশে, তারা এই লেকচারগুলো 2-3 বার শুনলে তোমাদের এমনিতেই পড়া হয়ে যাবে। আর সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে তুমি লেকচারটা শুনে তারপরে তুমি সেটা খাতায় লেখার চেষ্টা করবে। খাতায় লিখলে দেখবে যে বিষয়টা তোমার কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো, সবাইকে ধন্যবাদ।